সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়েই থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির এই সময়। রাজনীতির সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেই সাথে দিনের যে উল্লেখযোগ্য খবরগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, স্বাগত এই আয়োজনে। একটু শরীফ ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে চায় এমনটা বলছে। আসলে প্রতিটা সরকারই বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শুনেছি যে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, কিন্তু গণমাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে সাদা দৃষ্টিতে কি দেখতে পান? বাংলাদেশে গণমাধ্যম কখনো কি স্বাধীন ছিল বা স্বাধীন হবার সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। গণমাধ্যমের প্রয়োজনীয়তাটা আমরা জানি, এবং যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন সেই দেশের রাজনীতি অর্থনীতি ততটা স্বচ্ছ। তো আমাদের এখানে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যম যে কাজগুলো করে, মানুষের কাছে তথ্যগুলো নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে শাসকরা যাই বলুক না কেন, তারা চায় যে গণমাধ্যম তাদের দাসত্ব করুক। সেটি অভ্যুত্থানের ভেতর থেকে গঠিত সরকারও চায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও চায়, আর এর বাইরে যারা আছে তারাও চায়। আবার গণমাধ্যম কেবলমাত্র কি মানুষের কথা বলে? না, একসময় গ্রামের জোদ্দার মহাজনরা তাদের ধানের গোলা পাহারা দেওয়ার জন্য বন্দুক রাখতেন। এখন শহরের অনেক জোদ্দার, আমি সবার কথা বলছি না, অনেক জোদ্দার মহাজন তার সম্পদ পাহারা দেওয়ার জন্য মিডিয়া রাখে। গত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব এক ধরনের কথা বলেছেন, কিন্তু তার ভেতর থেকেও আপনি প্রচুর গণমাধ্যম কর্মীকে পাবেন যারা জীবনকে বাজি রেখে, রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেক সত্য খবর নিয়ে যাচ্ছে। এটি যেমন সত্য, আবার একটা শ্রেণী থাকে যারা অপেক্ষা করে যে সরকারই আসবে আমরা তাদের এক ধরনের দাসত্ব করব। সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা যাই দেওয়া হোক না কেন, স্বাধীনতা যতটুকু দেওয়া হোক না কেন, এক শ্রেণী বসে থাকে যে আমরা সরকারের কতগুলো কাজ করব যার ভেতর থেকে আমি একটা বৈষয়িক সুবিধাটা পাবো। সেটি আগে যেমনি ছিল এখন নেই এটি বলা যাবে না, এখনো আছে। জি, জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে সরকার, প্রতিটা সরকারই বলে আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে যদি কোনো সংবাদ প্রচারিত হয় তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি সেই সংবাদ মাধ্যমকে তোপের মুখে পড়তে। স্বাধীন গণমাধ্যম বলতে আসলে সেই সময় সরকার আসলে কি বুঝায়? দেখুন, বাংলাদেশের সাংবাদিকতার সাথে রাজনীতি জড়িয়ে গেছে, মিডিয়া হাউসগুলোর মালিকানার সাথে রাজনীতি জড়িয়ে গেছে। ফলে এক রিজিমে যারা মালিক আর এক রিজিমে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা হয়। সেক্ষেত্রে সাংবাদিকরাও পেশাদারিত্ব দেখাতে পারেনি, বর্তমান সরকারও পেশাদারিত্ব দেখাচ্ছে না। ডক্টর ইউনূস স্যারের সময় তো ডক্টর ইউনূস স্যার বলেছিলেন আপনারা মন খুলে সমালোচনা করবেন, মন খুলে। ওনার সময় কিন্তু অনেক সাংবাদিক অ্যারেস্ট হয়েছে ওনার সরকারের সমালোচনা করার কারণেই। তার একটা এক্সাম্পল হচ্ছে আনিস আলমগীর। আর আগের সরকারের সাথে সুসম্পর্ক ছিল, প্রশ্ন করতো, প্রধানমন্ত্রীকে তোয়াজ করতো, অথবা প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ছিল, এরকম অভিযোগে এখনও জেলে আছে বেশ কয়েকজন মুখ্য সাংবাদিক। তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। সেই সাংবাদিকরা হত্যা করেছে কিভাবে? কিভাবে একটা সাংবাদিক হত্যা করতে পারে? আমি তো এটা বুঝতে পারি না। আপনি তার বিরুদ্ধে পেশাদারিত্বের অভিযোগ আনতে পারেন, তার বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ আনতে পারেন, তার মতাদর্শের বিরুদ্ধে যেতে পারেন, তার বিরুদ্ধে অনেক কিছু করতে পারেন, কিন্তু তাকে হত্যা মামলায় আপনি কেন জেলে রাখবেন? এবং তাদের জামিনও হচ্ছে না। সেই অবস্থায় যদি সরকার বলে থাকে যে তারা আসলেই মত প্রকাশের স্বাধীনতা চাচ্ছে, এটা পলিটিক্যাল রেটরিক, বাস্তবসম্মত না। বাংলাদেশের মতো দেশে আপনার মিডিয়া হাউস চালাতে গেলে আপনার লাইসেন্স, পারমিশন, উঠা বসা সব কিছুই তো সরকারের সাথে, এবং আপনার আপনাকে অ্যাড দেবে কে এটাও তো নির্ভর করবে। আপনার টেকসই সাস্টেনেবিলিটি সরকারের উপরই নির্ভর করবে। তারপরেও আমি বলবো বাংলাদেশের মিডিয়াকে কখনো কেউ চেপে রাখতে পারেনি। আওয়ামী লীগের আমলেও কোনো একটি গুম হলে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে গুমটা গুম করে দেবে, গুমের নিউজ কিন্তু গুম করতে পারেনি। কোনো না কোনো মিডিয়া তাৎক্ষণিক জানিয়েছে এবং অনেক লোকের প্রাণ ফিরে পেয়েছে। ক্রস ফায়ার হয়েছে তার আগেই জানিয়েছে। তো আমরা তো মনে করি ইনভেস্টিগেশন জার্নালিজমও বাংলাদেশ অনেক স্ট্রং। বর্তমান সরকার যদি আসলেই আন্তরিক হয় এবং মিডিয়াকে নিজের অনুষঙ্গ ভাবে, তাহলে এটা সরকারের জন্য সহায়ক হবে। মিডিয়াকে যদি গলা চিপে ধরতে চায়, আমি নিজেই জানি 3-4টি নিউজ মিডিয়াতে আসতে পারছে না, খুব বড় বড় কিছু নিউজ।
মসজিদে ঢুকে একজনকে গুলি করা হয়েছে, এটা কোনো বড় নিউজে আসেনি। পদ্মা সেতুর মাটি কেটে ফেলা হচ্ছে, রেল সেতুর, এটা আমি একটা অনলাইন নিউজে দেখলাম, এটা কোনো মেইন স্ট্রিম নিউজে আসতে পারেনি। থামানো হয়েছে। এটা নিয়ে যখন সড়ক মন্ত্রী তিনি ব্যাখ্যা দিয়েছেন সেটি সব এসেছে আর কি, হ্যাঁ। মিডিয়াতে এসেছে। জি। তো সেক্ষেত্রে তো আমি মনে করি একটা নিয়ন্ত্রণের চেষ্টা সবসময়ই থাকে। আমাদের সংবিধানে তো ফ্রিডম অফ থট এক্সপ্রেশন একদম গ্যারান্টিড। থট, চিন্তা, আপনি কিভাবে চিন্তা করবেন। এখন সম্পাদক বা সাংবাদিক যদি কলম হাতে চিন্তা করে আমি এই রিপোর্ট লিখলে আমার চাকরি থাকবে না, তাহলে ফ্রিডম অফ থট তার হ্যাম্পার হচ্ছে, সেলফ অর্থাৎ রেস্ট্রেইন। এটা আপনি মনে করছেন যে সেটা সরকারের উপরে নির্ভর করছে যে গণমাধ্যম কতটা স্বাধীন থাকবে, কতটা। অবশ্যই সরকারকে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন করে দিতে হবে, গণমাধ্যমেরও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। আমরা তো এখন যেটা দেখছি বিশেষ করে অনলাইনে বিভিন্ন টিভির নাম পরিবর্তন করে পোস্টকার্ড দেওয়া হচ্ছে। এরকম একটি ফেক পোস্টকার্ড দেখে বড় বড় নেতারা বড় বড় বক্তৃতাও দিয়েছেন, পরে দেখেছেন পোস্টকার্ডটা ভুয়া। সেটিও কন্ট্রোল করতে হবে। সেটি কন্ট্রোল করা খুব কঠিন, দায়িত্বশীল সাংবাদিক লাগবে। আর সাংবাদিকতারও নিয়ন্ত্রণটা নিজেদেরকে করতে হবে, অর্থাৎ সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তারাই নিজেদেরকে রেগুলার করতে হবে, সেলফ সেন্সর করতে হবে, সেলফ রেগুলেট করতে হবে। আইন দিয়েও এটা হবে না, মুক্ত চেতনার পেশা তো এটা 8-10টা পেশার মতো না। আইনজীবী, সাংবাদিক, এগুলো পেশা একটু ডিফারেন্ট। তো আমি মনে করি একটা জিনিস অত্যন্ত ভালো লেগেছে, সাংবাদিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারা কিন্তু শীর্ষ সাংবাদিকদের মুক্তি দাবি জানিয়েছেন, জি। যেটি আমি শেষ করি, যেটি আমরা আইনজীবীরা দেখাতে পারিনি। আইনজীবীরা গিয়ে কিন্তু আইনজীবীর মুক্তি চাচ্ছেন না, আমাদের অনেক আইনজীবী কিন্তু জেলে আছেন, তো তাদের পক্ষে কথা বলার কাউকে দেখছি না। জি, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমার দ্বিতীয় শিরোনাম ছিল যে পুশিন নিয়ে সংসদে আলোচনায় গড়িমসির অভিযোগ বিরোধী দলের। এটা বলেছে পুশিন নিয়ে কথা বলতেই হচ্ছে, কেননা আমরা দেখছি যে ভারত বারবার ঠেলে দিচ্ছে, বাংলাদেশ সেটা আটকাচ্ছে, কিন্তু মাঝখানে শূন্যরেখায় মানবতা আসলে আটকে থাকছে এবং সেটার সমাধান রাষ্ট্রীয়ভাবে যেটা হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিজেপি, বিএসএফ নিজেদের মধ্যে তারা কথা কাটাকাটি চলছে, স্থানীয়রা উত্তেজিত হচ্ছে। এটা রাষ্ট্রীয়ভাবে কেন সমাধান হচ্ছে না? ধন্যবাদ। প্রথমত এই যে পুশিনের যে কাজটি করছে ভারত, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তারা আন্তর্জাতিক যত ধরনের আইন আছে সেগুলো অমান্য করছে। আমরা কেবলমাত্র ভারতের সাথে সারাদিন পাড়াপাড়ি ধাক্কাধাক্কি করতে চাই না। আমরা চাই আমাদের মর্যাদা নিয়ে স্বাধীন দেশ হিসাবে আমরাও থাকবো, তারাও তাদের অ্যাক্টিভিটিটা চালাবে। কিন্তু ভারতের যে রাজনীতিবিদ যারা আছেন, বিশেষ করে ক্ষমতায় যারা বসেছেন, এমনকি আমাদের প্রতিবেশী রাজ্যেও যারা ক্ষমতায় বসেছেন, তারা সবসময় চেষ্টা করেন এক ধরনের ঘৃণা, বিভাজন তাদের নিজেদের মধ্যেও তৈরি করেন। হিন্দুত্ববাদী দল হওয়ার পরেও আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সেখানের পিছিয়ে পড়া যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধেও কিন্তু বিজেপি এক ধরনের ঘৃণা ছড়ায়। জি। আমাদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে এটা সমর্থনযোগ্য না এবং প্রতিবাদ করা উচিত। দ্বিতীয় জায়গাটা হচ্ছে এটা নিয়ে আজকেও দেখলাম একজন মা, তিনি শূন্যরেখায় আটকে আছেন এবং তিনি বলছেন যে আমরা যদি মারাও যাই, আমার সন্তান দুটোকে রক্ষা করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করেন। এগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতন বিষয় না। কিন্তু কখনো কখনো এই ইস্যুগুলো রাজনীতির মধ্যে আটকে যায়। আমাদের সরকারি দলের অনেক নেতাকে দেখি টেলিভিশনে এসে কথা বলেন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভ থাকা দরকার, আমার কোথাও দেখি যে তারা এই বিষয়টি নিয়ে অনেকটা রাজনীতি করছেন। টেলিভিশনে এসে গলা উঁচিয়ে বলার কিছু নাই, তাদের সুযোগ আছে ভারতের যিনি এখানে প্রতিনিধিত্ব করেন তাকে ডেকে ঘটনার প্রতিবাদ জানানো। এটা হচ্ছে পারফেক্ট সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি আমরা দেখিনি, যদিও ভারতীয় হাইকমিশনারকে অন্য একটা ইস্যুতে ডাকা হয়েছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে জামাতের যে ইস্যুটা, তারা সংসদে এটি নিয়ে কথা বলতে চান, এটার ভিতর থেকে তারাও এক ধরনের রাজনীতি করছেন। যেমন অনেক ইম্পর্টেন্ট ইস্যু এর আগে আলোচনা হয়েছে, বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তি, সেই চুক্তি নিয়ে পার্লামেন্টে কেন কথা হচ্ছে না, বিভিন্ন জায়গার থেকে এই কথাগুলো বলা হয়েছে, কিন্তু দেখা গেছে যে তারা এই বিষয়টা রাস্তায় দাঁড়িয়ে বলছেন মাঝে মধ্যে, কিন্তু সংসদে তুলতে চাইছেন। আপনি কি মনে করছেন যে মানে ভারত বিদ্বেষিতার কারণেই তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন? এই জায়গাটায় দুই পক্ষ রাজনীতি করতে চায়। এক পক্ষ হলো সীমান্তের ওপারে শুভেন্দু অধিকারী আর এপারে শুভেন্দু সাহেব, দুই পক্ষেই শুভেন্দু আছে, দুই পাশেই শুভেন্দু আছে, এবং কখনো কখনো এদের ইস্যুগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বী হলেও ভেতরে ভেতরে একটা সংযোগ থাকে। তারা এটাকে ব্যবহার করে এক ধরনের
রাজনীতি করতে চান সহজ রাজনীতি, এবং আপনি খেয়াল করে দেখবেন যে প্রোপাগান্ডা, সেখানেও প্রোপাগান্ডা, এখানেও প্রোপাগান্ডা। আমরা আসলে কি চাই? আমরা চাই ওই যেটা বললাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আপনি মর্যাদার সাথে আপনাকে টিকে থাকতে হবে, কিন্তু সেই কাজটি না করে এবং এটার জন্য যে ধরনের বার্গেনিংগুলো আপনার দরকার জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সেই কাজটা আমরা না করে, আপনি দেখবেন প্রায় প্রত্যেকেই বলে যে ভারতের সাথে আমাদের অনেকগুলো স্বার্থবিরোধী, দেশবিরোধী চুক্তি আছে। মজার ব্যাপার হচ্ছে যে 1.5 বছর একটা সরকার ছিল, কিন্তু সেগুলো অনেকগুলো সামনে ইস্যুতে তারা কথা বললেও সেই চুক্তিটা আসলে কি আছে এবং সেই চুক্তিটা যদি রাষ্ট্রীয় স্বার্থবিরোধী থাকে কেন সেটি বাতিল করা হলো না, কেউ এই প্রশ্নটা কেন তুললো না? প্রশ্নটা তুললে আসলে উত্তর পাওয়া যায়। এই প্রশ্নগুলো আপনারা তুলেছেন অনেকবার, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আসলে পাওয়া যায় না। একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে খলিল বলছি। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হলো দর্শক, এই দুইজন আলোচকের কাছে, আমাদের বাংলাদেশের ছোট্ট দেশের উপরে যেভাবে ভারতের পুশিং এর চেষ্টা করতেছে, আমাদের দেশে 18 থেকে 45 বছর যুবকদের ট্রেনিং এর আওতায় আনুক, আর ক্ষুদ্র অস্ত্রের ট্রেনিং দিক বর্ডার অঞ্চলে, আর এইগুলা করার সাহস পাবে না। অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে জনাব শামীম হায়দার পাটোয়ারি। আমার প্রশ্নটি ছিল যে রাষ্ট্রীয় পর্যায়ে কেন আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেননা এই যে দেখলেন একজন দর্শক প্রশ্ন করছেন, সকলের মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যারা বর্ডার এলাকাতে আছেন তারা আগ্রাসী হয়ে উঠছেন, ঝগড়া করছেন, ঢিল মারছেন, এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি সমাধানের উপায়? কেন আমরা দেখতে পাচ্ছি যে বাধ্য হয়ে এর আগে যতবার চেষ্টা করেছে ভারত, ততবার 68 ঘন্টা পর ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, 48 ঘন্টা পর ফিরিয়ে নিতে। আজকে 48 ঘন্টা পার হয়ে গেছে, 9 জন সেখানে আটকে আছে। এই পরিস্থিতিটা কেন আসলে চলতে দেওয়া হচ্ছে? যে আসলে ভারত তো বাংলাদেশের স্বাধীনতায় অকুণ্ঠ সহযোগিতা করেছে। 1 কোটি রিফিউজি ছিল ভারতের অনেক ইকোনমিক লস হয়েছে। অনেকে বলে বাংলাদেশ থেকে এটা সেটা নিয়ে গেছে, ফ্যান খুলে নিয়ে গেছে। একটা যুদ্ধের খরচ কি এগুলো দিয়ে কখনো মেকআপ হয়? ভারত অসম্ভব সাহস দেখিয়েছে 71 সালে। আমেরিকা অ্যাগেনস্টে ছিল, এন্টার মিডল ইস্ট অ্যাগেনস্টে ছিল, চায়না অ্যাগেনস্টে ছিল, কিন্তু ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন ভূখণ্ড সৃষ্টি হয়েছে। তারপরে ভারতের সোলজার ছিল বাংলাদেশে, বঙ্গবন্ধু আসলেন, বঙ্গবন্ধু এসে একটা কথা বললেন, প্রথম কথা ইন্দিরা গান্ধীর সাথে, যে ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতে হেনরি কিসিঞ্জার ভয় পেত। হেনরি কিসিঞ্জার বলেছিল এই মহিলার সাথে আমার কথা বলতে ভয় লাগে। উনি বললেন আপনার সোলজার কখন ফেরত নিয়ে যাবেন, এবং সেই মুহূর্তে ইন্দিরা গান্ধী ফ্যাকাশে হয়ে গিয়েছে। উনি এটা এক্সপেক্ট করেনি, মানে এত কিছু করার পরে প্রথম প্রশ্ন এটা। এবং বঙ্গবন্ধু কেন প্রথমে ভারতে আসলেন না, কেন সারা বিশ্ব ঘুরলেন? কারণ তিনি আগে সকল সমর্থন একটা নিয়ে তারপরে ভারতের সাথে আসছেন। কারণ উনি প্রথমেই ভারতে আসলেন, উনি ভারতকে এই কথা বলতে পারতেন না। তো আজকে অনেকে বলে না যে ভারতকে দিয়ে দিয়েছে দেশ। কোথায় বঙ্গবন্ধু ভারতকে দিয়ে দিল? ভারত কিন্তু সেই সময় চাইলে আরও 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর বাংলাদেশে থাকতে পারত, বাধা দেওয়ার কেউ ছিল না। তো ইমিডিয়েটলি ইন্দিরা গান্ধী তার অসাধারণ প্রুডেন্স দিয়ে তাড়াতাড়ি সৈন্য ফেরত নিয়ে নিয়েছে টোটালি। তাহলে ভারত তো বাংলাদেশের ল্যান্ডের ওপর তার কোনো নজর নাই, এটা প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে যেটা হয়েছে, পুশিনের ঘটনা অনেকবার ঘটেছে। জিয়া এবং এরশাদের সময় কখনো সফলভাবে রোহিঙ্গা ইস্যু বা পুশিন হয়নি। রাষ্ট্র দুর্বল যখন হওয়া শুরু করলো, বিশেষ করে 14 সালের ভোটের পরে জাতীয় ঐক্যে চির ধরলো, তখন রোহিঙ্গা ইস্যু আসলো। জিয়া এবং এরশাদের সময় কোনো রোহিঙ্গা ইস্যু আসেনি। এরশাদ স্যারের 9 বছরে কোনো রোহিঙ্গা ইস্যু আইন, তারা খুব শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করতে পারতেন। তো যখন জাতীয়তাবাদী আমাদের হিট হলো, যখন জাতি ডিভাইডেড হয়ে গেল একটা একতরফা ইলেকশনের মাধ্যমে, ঐক্যমত সৃষ্টি হলো না, তখন একটা কর্নারের মনে হলো এখন রোহিঙ্গাদেরকে দিকে চাপিয়ে দেওয়া যাবে। এখন যে প্রাইম মিনিস্টার, তিনি যতই শক্ত দেখান, তার হাতে 18 কোটি লোকের নেতৃত্ব নাই, এবং রোহিঙ্গা সমস্যা ঢুকে গেছে। ঢোকার পরে ডক্টর ইউনূস স্যার যখন আসলেন, আমরা ভাবলাম রোহিঙ্গা ফেরত যাবে, ওনার সময় আরও 1-1.5 লাখ রোহিঙ্গা আসলো। কোথায় রোহিঙ্গা ফেরত যাবে? উল্টো জাতিসংঘের মহাসচিব এসে বললো আমাদের করিডোর দেন, আরও বড় ক্রাইসিস নিয়ে আসতে চাচ্ছিলেন। সমাধান হলো না, কারণ জাতিসত্তা তৈরি হয়নি, ঐক্যমত নাই। এখন পুশিন সমস্যা ভারত যেটা করতে চাচ্ছে, 1 কোটি থেকে 3 কোটি লোক তারা ডিলিস্ট করে রাখছে, যারা 71-এর পরে ভারতে গিয়েছে এবং যারা হিন্দু না, এবং তাদেরকে তারা ধাপে ধাপে বাংলাদেশ বর্ডারে পুশ করতে পারে, বর্ডারে তাদেরকে অ্যাসেম্বল করতে পারে। এইটা ঘোষণাও তো শুভেন্দু দিলেন, শুভেন্দু দিয়েছেন। এইটার তো একটা হিউজ পলিটিক্যাল লিডারশিপ লাগবে, হিউজ। সেই লিডারশিপ বর্তমান সরকার দেখাতে পারবে কিনা, এবং জাতীয় ঐক্য লাগবে।
সকলকে নিয়ে এটা ফেস করতে হবে। 4-5টি দল একসাথে বসে হ্যান্ডেল করতে হবে যে আমরা ভারত ইস্যুতে এইভাবে হ্যান্ডেল করব। যদি আপনি কিছু দলকে ভারতের দিকে ঠেলে দেন তাহলে এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছে যারা দলগুলোকে দুভাগ করে ফেলতে চায় বা 3 ভাগ, যে এগুলো ভারতীয় পন্থী দল, এগুলো ইসলামপন্থী দল, এগুলো চায়নাপন্থী দল। তো এটা করলে তো জাতীয় ঐক্য হবে না। ভারতের মতো বড় রিজিনাল সুপার পাওয়ারের সাথে ডিল করতে গেলে ন্যাশনাল ইউনিটি এবং কনসেনসাস স্থাপন করতে হবে এবং জাতীয় স্বার্থে সকলেই সেই কনসেনসাসে রাজি হবে। শেখ হাসিনার অসংখ্য দোষ আছে। শেখ হাসিনার সময় তো কোনো পুশিন করতে ভারত সাহস পায়নি এবং ওটা উনি ঠেকাতেন অবশ্যই। এবং 2001 সালে কিন্তু বাংলাদেশের লার্জেস্ট বর্ডার ফাইট হয়েছে 2001 সালে, লার্জেস্ট বর্ডার ফাইট। 21 জন ইন্ডিয়ান জওয়ানকে মারা হয়েছিল সেই সময় এবং সেটা কিন্তু বাংলাদেশ কোনো ছাড় দেয়নি। বাংলাদেশের কোনো বর্ডারে ছাড় দেয় না, কোনো ইঞ্চি জায়গা কিন্তু ইন্ডিয়া নেয়নি বা নিতে পারেনি। এখন যদি আমরা ঐক্য না থাকি এটার সুযোগ তো ভারত নিবেই। জনগণের যে ঐক্যের একটা ফাটল ধরছে বর্ডারের এপার ওপার, যেমনটি আমার দর্শকও প্রশ্ন করছিলেন যে আমাদের ট্রেনিং দেওয়া হোক। হ্যাঁ, এটা আমি সংসদে বলেছিলাম যে বাংলাদেশের মতো দেশে যদি আপনি আসলেই অর্থনৈতিক সক্ষমতা থাকে, আমাদের সুপারসনিক মিসাইল এবং নিউক্লিয়ার লাগবে, অথবা আমাদের যে তরুণ যুবক আছে সবাইকে প্যারামিলিশিয়া ট্রেনিং দিতে হবে। এটা শুধু যুদ্ধ করার জন্য না, ফিটনেসের জন্য। আমাদের তরুণরা ইয়াবা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তার থেকে তারা প্যারামিলিটারি ট্রেনিং করবে, সেনাবাহিনী ট্রেনিং দিবে, সেনাবাহিনীর সাথে তরুণদের একটা সংযোগ হবে, লাইফস্টাইল দেখবে। ইসরায়েল এত শক্তিশালী কেন? নট অনলি টেকনোলজি, ইসরায়েলের প্রত্যেকটা জিউসকে ম্যান্ডেটরি ছেলেদের 2 বছর, মেয়েদের 1 বছর মিলিটারি ট্রেনিং দিতে হয় বিফোর দে 18-16। কোটিপতির ছেলে, লক্ষ কোটিপতির মালিক, কিন্তু তাকে 1 বছর মিলিটারি ট্রেনিং করতে হয়েছে। সেই ট্রেনিং এর পর তাদের আসলে ভবিষ্যৎটা কি হবে? তাদের তো কর্মক্ষেত্রেও তো নিয়োগের না, এটা কোনো সমস্যা না। একটা ট্রেনিং যখন থাকে তখন ক্রাইসিস আপনি তাদেরকে ইউজ করতে পারবেন, শুধু যুদ্ধের জন্য না। আপনার যখন জলোচ্ছ্বাস হবে তখন আপনি ইউজ করবেন। বাংলাদেশে যেমন রোভার স্কাউট আছে, অনেক কিছু আছে না? তো আমরা মনে করি এগুলো সুযোগ অনেক আছে, সরকারকে এগুলো করতে হবে। আর একটা মহল চাচ্ছেই ভারতের সাথে যুদ্ধ লাগুক, এবং সেটা আমরা দেখেছিলাম দিল্লি না ঢাকা। এই বক্তব্য তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন দিল্লি শব্দ আসবে? ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে কি ঢাকা নিয়ে কোনো মিছিল হচ্ছে? ওরা যদি মিছিল না করে আমি কেন করব? আমি এই প্রসঙ্গ শেষ করতে যাবো। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসি, আমাদের তথ্য উপদেষ্টার ঘটনাটা নিয়ে একটু কথা বলতেই চাই। তিনি সেখানে তাকে আটকে দেওয়া হলো দিল্লিতে, সেখান থেকে তিনি পাসপোর্ট নিয়ে ফেরত এলেন, কেননা এটা তার তিনি বলছেন যে এটা আমি ব্যক্তি জাহেদ সেখানে যায়নি, আত্মমর্যাদার প্রশ্ন সেখানে দাঁড়িয়েছে, বাংলাদেশের প্রশ্ন দাঁড়িয়েছে, সেজন্য তিনি ফেরত এসেছেন। এমনকি তিনি অন্য একটি রুটের মাধ্যমে বাংলাদেশে ফিরেছেন যাতে ভারতের সেখানে ফেস করতে না হয়। এই বিষয়টিকে নিয়ে আসলে আপনি কি বলতে চান? কারণ দুটি পক্ষই তো বারবার বলছে যে আমরা আমাদের সম্পর্ক উন্নয়ন করতে চাই, কিন্তু এটা কি নমুনা সম্পর্ক উন্নয়নের? ধন্যবাদ। কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে ব্যক্তির জনপ্রিয়তা, তার ফেস ভ্যালু, তার পরিচিতি, এগুলো কাজে আসে না। বিচার বিভাগ, আপনি যেই হন না কেন, আপনি যখন কোর্টে দাঁড়াবেন আপনার পক্ষে কথা বলবে আপনার কাগজ। ইমিগ্রেশন, সেখানে আপনি যেই হন না কেন আপনার কাগজ কথা বলবে। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের প্রধানমন্ত্রী, তিনি কোনো পাসপোর্ট ছাড়া তিনি কি ইমিগ্রেশন পার হতে পারবেন? পারবেন না। জাহিদের সঙ্গে যেটা হয়েছে এটা আমাদের জন্য আত্মমর্যাদা হানিকর, কিন্তু একই সাথে জাহিদুর রহমান যে সমস্ত প্রসিডিউরটা মেনটেন করা উচিত ছিল, তিনি যে গেছেন বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, কিন্তু আপনি অফিসিয়ালি কি সেটি কাগজপত্র সেটি কি শো করেছেন? তিনি তো ব্যাখ্যা করেছেন যে আমার সবুজ পাসপোর্ট থাকলেও আমাকে সেখানে সার্কের যে সিলটা সেটা দিয়ে দেওয়া হয়েছে, যে প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি সেই সকল প্রসিডিউর তিনি সম্পন্ন করেছেন। যে পাসপোর্টটা আপনি ক্যারি করছেন, এই পাসপোর্টটা তো একেবারে সাধারণ একজন পাসপোর্ট। তিনি আটকে দিয়েছে যাকে, তাকে আমরা প্রতিমন্ত্রী হিসাবে চিনি, কিন্তু তাকে নিয়ে যে আপত্তি আছে সেই আপত্তিটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে আপত্তি, তার ইউটিউব চ্যানেলে নিষেধাজ্ঞা ছিল। তো সেখান থেকে আপনি ইনফর্ম করেছেন যে আমার এই ভদ্রলোক মন্ত্রী হিসাবে আপনার দেশে যাচ্ছে। শুধুমাত্র এটি ইনফর্ম করার ভেতর থেকে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না, আপনাকে কতগুলো রিলেটেড পেপারসও সেখানে উপস্থাপন করতে হবে। আপনার মনে থাকার কথা, শাহরুখ খানকে সারা পৃথিবীর মানুষ চেনে, কিন্তু আমেরিকান এয়ারপোর্টে শাহরুখ খানকে আটকে তার টি শার্ট খুলে পরীক্ষা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে আমেরিকার এয়ারপোর্টে বাধা দেওয়া হয়েছে অনেক সময়। সুতরাং
কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো ওই যে বললাম আপনি কতটা দিল্লি হাই কমিশনে কি সেই বিষয়টি নিয়ে এখন ইনফর্ম করা হয়নি, যে তাদের কি আমাদের সেই এখান প্রস্তুতি থেকে- ছিল না? আমাদের এখান থেকে কতগুলো প্রশ্ন তৈরি হয়েছে। এক, যে তিনি পাসপোর্ট কেন গ্রহণ করেননি, কূটনীতিক পাসপোর্ট। সেকেন্ড, এখান থেকে তিনি যখন যাবেন স্বাভাবিকভাবে সরকারের কাছ থেকে একটা কাগজ নিয়ে যাওয়ার কথা। গত কয়েকদিন আগে আমরা কিন্তু দেখলাম যে চট্টগ্রাম সিটি মেয়র মশা মারতে আমেরিকা যেতে চান, প্রধানমন্ত্রীর কাছে ফাইল গেল, তিনি আটকে দিয়েছেন। রাজশাহী সিটি মেয়র তিনি লাইট জ্বালানো দেখতে কোথায় যেতে চান, প্রধানমন্ত্রী আটকে দিয়েছে। তার মানে হলো যে কতগুলো জায়গা আছে যে জায়গা থেকে আপনি যখন বাইরে যাবেন আপনাকে একটা কাগজ দিতে হয়, সেই কাগজটা ছিল কিনা। থার্ড হলো যে অনেকক্ষণ আপনাকে যখন বসিয়ে রাখা হলো তখন সেখানে আমাদের দূতাবাসের কর্মকর্তারা কি দায়িত্ব পালন করেছেন, তারা কি এটি ইনফর্ম করেছেন? সম্ভবত তারা ওই একটা চিঠি দিয়েই তাদের দায়িত্বটা শেষ করেছেন। আপনি যখন একটা কালো তালিকা আপনার নামটা আছে এবং আপনার অবস্থানটা পরিবর্তন হয়েছে, আপনি এখন আর ইউটিউবার নন, আপনি এখন ব্যক্তি নন, আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি। সেই প্রতিনিধিত্ব যখন আপনি করছেন তখন আপনাকে খেয়াল করতে হবে যে ওই যে পেপারস সেগুলো প্রপার ওয়েতে সেগুলো পরিবর্তন করা হয়েছে কিনা। আমার যেটা ধারণা, একদিকে 5 আগস্টের পরে ইন্ডিয়ার কতগুলো রিজার্ভেশন তৈরি হয়েছে, বাংলাদেশ সম্পর্কে কতগুলো তাদের মধ্যে কতগুলো ক্ষোভ তৈরি হয়েছে, এগুলো যেমন আছে, তাদের কতগুলো অন্যায় আচরণও আছে। আবার আমাদের এখান থেকে যে ধরনের প্রসিডিওরগুলো মেনটেন করা দরকার, আমার ধারণা যে সেগুলো মেনটেন করা না করার কারণে এই যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হলো। জনাব শামীম হায়দার পাটোয়ারি, সাবেক আইজিপি বেনজিরকে সংযুক্ত আরব আমিরাত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে যে এটি বাংলাদেশের একটি মাইল ফলক হয়ে থাকবে যদি তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা যায়। এই প্রক্রিয়াটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন যে সেটা আসলে কতটা সহজ বা কঠিন তাকে ফিরিয়ে আনা এবং শাস্তি নিশ্চিত করা। আমরা এখন আমরা গণমাধ্যমে যেটা পেয়েছি বিপরীতমুখী দুটি ভার্সন পেয়েছি। একটা হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর হচ্ছে তাকে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আটক করা হয়েছিল। আটক করা অ্যারেস্ট কিন্তু এক না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের অনুরোধে তাকে, হ্যাঁ সেটি বলা হয়েছে। এখন সেটি সরকারের কাছে কোনো কমিউনিকেশন আছে কিনা আমরা জানি না। অর্থাৎ দুবাই গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে কি গভর্নমেন্টকে জানিয়েছে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এনাকে অ্যারেস্ট করলাম, সেটা আমরা দেখিনি। দুবাইয়ের সাথে আমাদের এক্সপ্যাট্রিয়েট ট্রিটি আছে কিনা আমরা জানি না, সুসম্মত নাই। সেক্ষেত্রে দুবাই তাকে ফেরত পাঠাতে বাধ্য না। ইউনুস গভর্নমেন্ট 18 থেকে 20 মাস বাংলাদেশ গভর্নমেন্ট এখানে ছিল, একটি আসামিকেও বিদেশ থেকে নিয়ে আসতে পারেনি, একটিও না। এটি খুব কঠিন এবং জটিল প্রক্রিয়া এবং মানবাধিকার ইস্যু আছে। যখনই আনতে যায় তখনই ওই দেশে মানবাধিকারের একটা আবেদন করা হয় এবং তখন ওই দেশ দেখানো হয় যে এটা পলিটিক্যালি পারসিকিউট হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা সহজে তাকে দেশে আনাটা সহজ হবে না। যেটাই হোক, আমি মনে করি তিনি অপরাধী হলেও তারও আইনগত অধিকার আছে, তারও আইনগত অধিকারটা মেনেই তাকে বিচার করতে হবে, তাকে ফেরত আনতে হবে। আর ডক্টর জাহিদের ব্যাপারে যেটি ঘটেছে, এটা আমার সামান্য কিছু অবজারভেশন আছে। উনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমরা মনে করি তিনি অত্যন্ত সৎ মানুষ, নির্ভীক মানুষ, খুব সাদাসিধে চলাফেরা করেন এবং খুব স্পষ্টভাষী মানুষ। একসময় উনি ভারতের বিরুদ্ধে তীব্র তীব্র ভাষায় কথা বলেছেন, তখন অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ এক হয়ে গিয়েছিল। তো যারাই অ্যান্টি আওয়ামী লীগ ছিল তারা অটোমেটিক অ্যান্টি ভারত হয়ে গিয়েছিল। তো এখন উনি অ্যাডভাইজার হিসাবে তার সেই অবস্থানে আছেন বলে আমার মনে হয় না। এখন নিশ্চয়ই উনি রাষ্ট্রের পার্ট হয়ে অনুভব করছেন সকল দেশের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি, এই একটি বিষয় আমার কাছে খুবই রহস্যময় লেগেছে। কিন্তু ওখানে কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটি কি আপনার কাছে ব্যাখ্যা দিয়েছেন। মনে হয়েছে? অবশ্যই উনি যদি সাদাসিধে জীবন যাপন করতে চান উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাও নিতে পারেন, কিন্তু উনি কি প্লেনে বিজনেস ক্লাসে যাননি? আমার তো মনে হয় উনি প্লেনে বিজনেস ক্লাসেই গেছেন, আমি জানি না জেনে বলছি। তো যদি উনি বিজনেস ক্লাসে যেয়ে থাকেন অ্যাজ মিনিস্টার, তো রেড পাসপোর্ট নেবেন না কেন? রেড পাসপোর্ট নেওয়ার তো দোষের কিছু না। ভারতের যেটা সমস্যা হয়েছে, উনি সার্ক স্টিকার নেওয়ার কারণে ভারতের ভিসা উনি নেননি, উনি সার্কের ভিসা নিয়েছেন। এখন ভারতের জন্য আলাদা করে যখন উনি অ্যাপ্লাই করতেন তখন ভারতের হাই কমিশন বা ইমিগ্রেশন অথরিটি অথবা ভিসা অফিসার দেখতো তার নামে কোনো নোট আছে কিনা, এবং তখন এটা ক্লিয়ার করতো অথবা ক্লারিফাই করতো। যেহেতু উনি ভারতের ভিসা নেননি, ওনার যে ব্লক বা নোট ছিল, যেটা আমাদেরও থাকে, ঢাকা এয়ারপোর্টে আমাদেরও নোট থাকে, আপনি পলিটিক্যাল পার্সন কোথায় যাচ্ছেন, স্যার কী করতে যাবেন স্যার, এগুলো আমাদের জিজ্ঞেস করে। তো ওনার নামের নোটটা কোনো কারণে রিমুভ হয়নি। আমি মনে করি না এখানে ভারত সরকারের কোনো জেনুইন কোনো ল্যাচেস বা ডেলিভারেট কোনো অপমান করার ইচ্ছা ছিল, তাহলে তো ওনাকে এন্ট্রি দিত না। ওখানে একটা নোট ছিল, ওই নোটটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওনাকে ছাড়তে পারেনি। তো আমার মনে হয় সেক্ষেত্রে উনি ফেরত আসছেন, এটা একদিক থেকে ওনার প্রতিবাদ। আবার যখন ক্লিয়ার হয়েই গেছে উনি তখন থাকলেই বা ভিজিট করলেই বা কী সমস্যা হতো।
তো ওনার যে একটা নোট থাকতে পারে এটা তো আসলে ওনার কল্পনা হয়তো বা ছিল না। তো এটা বাংলাদেশেরও কিছুটা ডিপ্লোম্যাটিক ফেইলিওর যে বাংলাদেশের কোনো মন্ত্রীর নামে নোট থাকবে কেন। ভারত তো জনাব তারেক জিয়াকে অভিবাদন জানিয়েছে এবং ভোটের আগেই জয়শঙ্কর সাহেব এসে বেগম জিয়ার ফিউনারালে আসছেন এবং তারেক জিয়া সাহেবের সাথে 1-to-1 মিটিং করেছেন একমাত্র। তখন কিন্তু তারেক জিয়া প্রাইম মিনিস্টার না, এবং দ্যাট টাইম জয়শঙ্কর সাহেব বাংলাদেশের কারোর কোনো মিনিস্টারের সাথে দেখা করেনি, শুধুমাত্র তারেক জিয়া। তার মানে তারেক জিয়া এই ক্যাবিনেটের সাথে ভারতের সুসম্পর্কই ছিল। তো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে আমার মনে অসংখ্য হয়। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আপনার কাছে সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গ নিয়ে আসি। সবাই বলছেন যে বেনজিরকে যদি ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা যায় সেটা একটা নজির স্থাপন হবে, কিন্তু এই নজির স্থাপন নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে, কারণ দেশের বাইরে যেসব সন্ত্রাসীরা আসলে আছেন বা যারা দুর্নীতি করেছেন নানাভাবে, তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া এর মধ্য দিয়ে সহজ হবে কিনা বা শুরু হলো কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এটি নিয়ে গত দুদিন ধরে আলোচনা হচ্ছে। আপনার মনে থাকার কথা, আরাব খান নামে আর একজন ব্যক্তি, তিনিও কিন্তু দুবাইতে আছেন। জি, সরকার কিন্তু অনেকবার চেষ্টা করেছে তাকে ফেরত আনা যায়নি। আমাদের এখানে পলিটিক্সটাকে পপুলিস্ট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক কথা বলি, যার অনেক কিছুই আমাদের আসলে এখতিয়ারের বাইরে। এবং এই ব্যাপারটা তো এরকমের না যে বগুড়ার থেকে ধরে আপনি বরিশাল নিয়ে যাচ্ছেন। এর সাথে কতগুলো আন্তর্জাতিক রীতিনীতি জড়িত। যদিও যে ব্যক্তির কথা বলছেন তার ইমেজ এখানে ভালো না, এবং তিনি যাদের প্রশ্রয়ে বড় হয়েছিলেন অর্থাৎ বেনজির আহমেদ, সেই সরকারটিও শেষ পর্যন্ত তাকে কিন্তু ওন করেনি। তাকে কতগুলো কারণে হয়তো তাকে বাইরে যাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু বিতর্ক তখনই তৈরি হয়েছিল বেনজিরকে নিয়ে। এবং বেনজির আমাদের রাষ্ট্রের সহযোগিতায় রাষ্ট্রের মধ্যে একটা বিকল্প রাষ্ট্র তৈরি করেছিল। বাংলাদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তা, তিনি ঢাকার অদূরে একটা বালাখানা গড়ে তুলেছিলেন বোট ক্লাবের নাম দিয়ে। এবং তার লাইফস্টাইল, তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা, তার যে দম্ভ, আমার ধারণা যে তিনি যখন চাকরি করতেন তিনি প্রধানমন্ত্রী ছাড়া কাউকে গুনতেন না, এই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করতেন। এই ধরনের মানুষ দেশের মধ্যে নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু তাকে আপনি যেভাবে বলছেন নিয়ে এসে বিচার করবেন, এই সক্ষমতা বা এই ধরনের কমিউনিকেশন তাদের সঙ্গে আছে কিনা এটি নিয়ে প্রশ্ন উঠছে। অনেকগুলো যদি কিন্তু ইত্যাদি আছে। আমি একটু আগেও একটা লেখা দেখলাম, আইনের জায়গা থেকে কতগুলো যদি কিন্তু বলা হয়েছে। আমরা এই ধরনের অপরাধীদের বিচার সরকারের পক্ষ থেকে আসলে কি ব্যাখ্যাটা এখন এখন পর্যন্ত সরকার পেয়েছেন সেটি তার কথা কতটুকু থেকে satisfactory? বলছে যে তারা চেষ্টা করবে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আবার গতকালকেই আমি দেখলাম যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তিনি বলেছেন যে আমরা কাগজপত্র সব পাঠিয়ে দিয়েছি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এটি কিভাবে সম্ভব এটি আমি জানি না। আবার সরকারের আরও কয়েকজন বলছেন যে আমরা তৈরি করছি, 30 দিনের মধ্যে পাঠানো যাবে, আমরা পাঠিয়ে দিব, 30 দিন সময় আছে, এর মধ্যে দিতে হবে। তো পরস্পর বিরোধী বক্তব্য আসছে। আমরা অবশ্যই এই অপরাধীদের বিচার চাই, কিন্তু আবার এর সাথে কিন্তু আছে, এটা বিচার হবে কি হবে না এটি নির্ভর করে আমাদের এখানে সরকারের ইচ্ছার উপরে। আপনি অনেকগুলো জায়গায় আপনাকে উদাহরণ দিতে পারবো, জুলাই অথবা এই ধরনের অপরাধগুলোকে কেন্দ্র করে যে ধরনের নিরপেক্ষ বিচার, অনেকগুলো জায়গায় নিরপেক্ষ বিচার হচ্ছে না। আপনি জুলাই হত্যাকাণ্ডের জন্য ওই সময়ের প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করলেন, তাকে ফাঁসি দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দিলেন, কিন্তু সেই সময়ের পুলিশের যিনি প্রধান আইজি, তাকে আপনি কায়দা করে রাজসাক্ষী বানিয়ে লঘু দণ্ড দিলেন। অর্থাৎ আপনার বিচারটা কিভাবে হবে এটি নির্ভর করছে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে। এটি যখন হয় যে কোনো দেশে, তখন সেটিকে কিন্তু আইনের শাসন বলে না, সেটি শাসকের আইন, শাসক যেভাবে চাইছে সেভাবে। বেনজিরের সঙ্গে অনেকের নানাভাবে কানেকশন ছিল, তার বেনিফিশিয়ারি আছে অনেকেই। সুতরাং সরকার এই জায়গাটায় পুরনো অনেক সন্দেহভাজনকে নানাভাবে সুবিধা দিয়েছে। এমনকি এই আলোচনাটাও আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কারা কারা যেন বাইরে যেতে সহায়তা করেছে। অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা আলোচনাগুলো করি তাদেরও কতগুলো ওয়েল উইশার এখানে আছে, যারা আর্থিক সুবিধার বিনিময়ে কতগুলো সুবিধা দিয়ে থাকে। বেনজির আহমেদকে তার অনেকগুলো অপরাধ আছে শাস্তিযোগ্য, কিন্তু এটা রাজনৈতিক ইকুয়েশন এবং তার সাথে ইকোনমি, তার সাথে অর্থ, তার সাথে সুযোগ সুবিধা, এগুলো সব মিলিয়ে বিচারটা করবে কিনা এটি নির্ভর করছে সরকারের উপরে, এবং মানুষ এটি অপেক্ষা করছে সেটি দেখার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এনসিপির মনিরা শারমিন একটা পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম বগুড়ার নতুন জমিদার।
তিনি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। ক্ষমতা। তিনি এই পোস্টটি করেছেন এবং মীর শাহে আলম তিনি সংসদের ব্যাখ্যাও দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে আপনি যদি মন্তব্য করতে চান। মন্ত্রী মহোদয় সতর্ক হওয়া উচিত ছিল, কারণ উনি খুব ভালো মতোই জানতেন এটা নিয়ে কথা হতে পারে এবং ওনার ম্যাচুরিটি লেভেলে থাকা উচিত ছিল। দ্যাটস ওয়াই ইউ নিড এ ভেরি ইফিশিয়েন্ট ব্যুরোক্রেসি। আমরা তো এমপি হিসাবে ছোটোখাটো কাজ করেছি, আমাদের ভুল হতো, তখন কিন্তু টিওনো এবং ওসি আমাদেরকে বলতো স্যার এটা কিন্তু এই আইনে প্রবলেম হবে, এই প্রবলেম হবে, এবং আমরা অনেক ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করে অনেক উপকৃত হয়েছিলাম। তো যারাই মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদেরকে কিন্তু দক্ষ আমলাদের সাথে পরামর্শ করতে হবে। এই বিষয়টি একজন দক্ষ আমলা তাৎক্ষণিক তাকে বুঝিয়ে বলতেন যে স্যার এটা করা ঠিক হবে না। হুইমজিক্যালি হয়তো বা উনি এদিকে আগিয়েছেন আবেগের বশে এবং ভুল করে ফেলেছেন। তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না। পরবর্তীতে তিনি আবার বলেছেন যে যথাযথ প্রক্রিয়া মেনটেন করেই আসলে নামগুলো করা হয়েছে, এর সাথে তার কোনো সম্পৃক্ততা আসলে নেই। মানে হ্যাঁ, মন্ত্রী সাহেবকে কেউ একজন এই লিফট সার্ভিসে দিয়ে দিয়েছে, মানে ওনার পরিবারের নামে করে দিয়েছে এবং ওনাকে সম্পৃক্ত না করেই করে দিয়েছে। এটা অনেক বড় মাপের তোষামোদী, এটা বাংলাদেশে হয়েছে আগেও। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, একটু আগে দেখলাম নিউজ 24-এর বরাত দিয়ে, এটা হচ্ছে ভয়েস বাংলা, এটা করেছে, পোস্টকার্ডটা করেছে। হ্যাঁ, আমার সাথে যা হয়েছে এখন প্রতিশোধ দিলে সেটা ফেরত পাবো না, তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কি করতে পারি সেই চেষ্টা করতে পারি। তো ভিন্ডিকটিভ বা হন্টেড মেমোরি যেহেতু দেশ চলে না। মাননীয় প্রধানমন্ত্রী ভাই মারা গেছেন, মা 2 বছর জেলে ছিলেন, উনি 17 বছর এক্সাইলে ছিলেন। অবশ্যই উনি ওনার যা হারিয়েছেন এটা ফেরত পাবেন না, এবং উনি নতুনভাবে বাংলাদেশকে গড়ার চেষ্টা করছেন। ওনার পোশাক আশাকে আমরা দেখছি, খুব সময় তামিল সিনেমা দেখে উনি খুব ইন্সপায়ার্ড, সাদা পোশাক পরে আসছেন, কিন্তু দেশের রাজনৈতিক সমাধানটা ওনার প্রথম প্রায়োরিটি। ওনার অথবা বিরোধী দলের নেতার প্রথম বক্তব্য সংসদে হওয়া উচিত ছিল আসেন সবাইকে মিলে দেশ গড়ি, দোষী ব্যক্তিদের সাজা হবে, সকল দল রিভাইভ হবে, সকল দল দেশে থাকবে, যেহেতু ভোট আপনারা করে ফেলেছেন একটা অংশ ছাড়া। এখন দেশটা তো আপনি একটা অংশ ছাড়া চালাতে পারবেন না, আপনার লাগবে তো সমস্যাগুলো সমাধান করতে। সেইখানে আমি মনে করি জনাব তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী বাসটা মিস করতে যাচ্ছেন। ওনার উদারতা ওনাকে ওনার বাবার সমকক্ষ না হলেও কাছাকাছি নিয়ে যাবে। জেনারেল জিয়া তো আর্মি জেনারেল ছিলেন, দক্ষ অফিসার, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে। উনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন 27 তারিখে, তারপরে উনি রাষ্ট্রপতি হয়েছেন। আর জনাব তারেক জিয়া যদি আজকে দেশ বাঁচাতে পারেন, ঐক্য সৃষ্টি করতে পারেন, উনি ওনার বাবার যোগ্য উত্তরসূরি হবেন। ধন্যবাদ। একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশনটা মিউট করে একটু প্রশ্ন করতে হবে, না হলে আপনাকে আমরা শুনতে পাবো না। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি, আপনি টেলিভিশনটা মিউট করে প্রশ্ন করবেন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো শরীফ সাহেবের কাছে। আমার প্রশ্নটা হয়েছে যে বাংলাদেশে এখনো এমন নিয়ম আছে, যিনি অপরাধের হুকুমদাতা, তাকে আমাদের দেশে ওনাকে রাজসাক্ষী করা হয়েছে। এত প্রমাণ থাকতে, এত সাক্ষী থাকতে তাকে রাজসাক্ষী করা হইলো। এখন যদি বেনজিরকে আইনেও যদি রাজসাক্ষী করা হয় এবং হবে কিনা সেটা একটু জানতে চাইছি। যে আমি মাননীয় দর্শকের প্রশ্নটির সাথে মানে পুলকিত হয়েছি, চমকে উঠেছি, এবং এটি আমাদের মাথায় ঘুরছিল। আইজিপি মামুন সাহেব রাজসাক্ষী হয়েছেন। অ্যাপ্রুভাল ল যেটা আমাদের সংবিধানে আছে, মেবি এভিডেন্স অ্যাক্টে আছে, যে কোনো আসামি তিনি যদি রাজসাক্ষী হন তার এভিডেন্সটা গ্রহণযোগ্য, অ্যাডমিসিবল এভিডেন্স হবে, এবং এর বিনিময়ে রাষ্ট্র তাকে ফুললি এক্সোনারেট করতে পারে। আইজিপি মামুনের ক্ষেত্রে এটা হয়নি, তাকেও সাজা দেওয়া হয়েছে লেসার পানিশমেন্ট, নামমাত্র, একবারে নামমাত্র না, যথেষ্টবার। এর আগে যা অ্যাপ্রুভার হতো অন্যান্য মামলায় আমরা দেখতাম তাকে একুইট করে দিত, অ্যাপ্রুভার। হ্যাঁ, কোথাও কেউ নাই, যদি মনে থাকে নাটকে সেই বাকের ভাইয়ের বন্ধু রাজসাক্ষী হয়ে গেল না, হ্যাঁ, বদি নাম মনে হয়। এনিওয়ে, তো আমাদেরও মনে হচ্ছে বেনজির সাহেবকে এই ট্রাইটা করা হতে পারে। তো সেটা কতটা সফল হবে উই ডোন্ট নো। আর তার থেকে বড় কথা, বাংলাদেশের জাতীয় রাজনীতি তো এখন অনেক ভিন্ন মাত্রায় ডাইমেনশনে চলে যাচ্ছে। আমি একটু রাজনীতির প্রসঙ্গেই আসতে চাই যে আমাদের তথ্য উপদেষ্টা তিনি স্থানীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছিলেন যে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের সমর্থক বা যারা নির্দোষ কর্মী আছেন বা আছেন তারা আসলে নির্বাচন করতে পারবে।
এবং পরবর্তীতে এনসিপি সহ বিরোধী পক্ষ থেকে তারা বলা হয়েছে যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা কিভাবে আসলে নির্বাচনের সুযোগ পায়। সেক্ষেত্রে একটু জানতে চাইবো, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও আপনি সেটার ফলাফল নিয়ে বারবার সেটা নিয়ে কথা বলেছেন যে তারা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। স্থানীয় নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? বাংলাদেশের দুজন অত্যন্ত প্রভাবশালী এবং জনপ্রিয় ব্লগার ইলিয়াস সাহেব এবং পিনাকি সাহেব ডক্টর জাহিদকে এইসব কারণে ভারতের দালাল হিসাবে সম্পূর্ণ চিহ্নিত করেছে। উনি ভারতের দালাল। ওনারা মনে একটা হোঁচট খেয়েছে যখন জাহিদ সাহেব আবার ভারত থেকে ফেরত আসলেন, তত্ত্বটা মিলল না। জাতীয় পার্টি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তবে আমরা বরিশালে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে মিটিং করতে দিতে চায়নি সরকার, স্থানীয় সরকার। 2-3 ঘন্টা পরে, আমি নিজেই ছিলাম, 2-3 ঘন্টা পরে আমরা একটা বিকল্প হলরুমে মিটিংয়ের পারমিশন পেয়েছি বা অ্যালাউ করেছে আমাদেরকে। এই পরিস্থিতিতে আপনি স্থানীয় সরকার ভোট করবেন কিভাবে? বাংলাদেশের স্থানীয় সরকার ভোটে সবসময় সরকারের প্রভাব থাকে, এখন এটা সর্বোচ্চ থাকবে। যদি সরকার আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে, জাতীয় পার্টি স্থানীয় সরকার ভোটে অংশগ্রহণ করতে পারে। আর আমি যেটা মনে করি, জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হয়ে গেছে, তারপরে সরকার আছে, আওয়ামী লীগ বাহা দেয়নি, দিতে পারেনি বা দেয়নি। স্থানীয় সরকার ভোটটাও যদি তাদের লোকজন, যেহেতু এখানে মার্কা নাই, এখানে দলীয় অংশগ্রহণের কোনো বিষয় নেই, যদি মামলা না থাকে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় পড়ে, তাহলে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ ছেড়ে আসা লোকজন ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। একটা ইনক্লুসিভ গণতন্ত্রের পথ খোলা রাখতে হবে। অসংখ্য বারে আওয়ামী লীগের লোকজনকে ভোট করতে দেওয়া হয়নি। অসংখ্য বারের নির্বাচনে, লয়ারদের নির্বাচনে জাতীয় পার্টির আইনজীবীদের ভোট করতে দেওয়া হয়নি। এই যে ভোট করতে না দেওয়ার ট্রেন্ড শুরু হলো, এই ট্রেন্ড দিয়ে আপনি কতদিন দেশ চালাবেন এবং কতদিন নিতে পারবেন? একটা পর্যায়ে আপনাকে স্টপ হতে হবে। তখন এই সমস্ত বাদ দেওয়া লোকগুলো কিন্তু একত্রিত হবে, সাথে আরও অনেক ক্ষুব্ধ জনতা থাকবে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই ভেন্টিলেশন করতে হবে। স্থানীয় সরকার হতে পারে একটা ইনোসেন্ট ভেন্টিলেশন, তার মধ্যে সবাই বললো যে আমরা একটা রাজনৈতিক স্পেস পেলাম, একটা স্পেসের মাধ্যমে সমঝোতা হয়ে গেল। তো সেই সুযোগটা সরকার হারিয়ে ফেলা ঠিক হবে না। এক লাইনে শেষ করে দিচ্ছি, নির্বাচন কমিশনাররা নিজেরাই বলেছেন স্থানীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হোক, অর্থাৎ জামাত এবং বিএনপি যেন ভাগটাক করে নেয়, মারামারি না করে। আপনি কি সরকারের সাথে আলোচনায় যাবেন? আমরা এই ধরনের কোনো ইনভাইটেশন পাইনি, পেলে আমরা সবসময় নিজেরা কি অ্যাপ্রোচ করবেন? আমরা দেশের স্বার্থে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত। তবে ইলেকশন কমিশনার আমাদেরকে মিন করেননি, উনি জামাত বিএনপিকে মিন করেছেন। জামাত বিএনপি ভাগ করে আসনগুলো নিয়ে নিক, তাহলে ওনাদের আর কষ্ট হবে না। আদারওয়াইজ তাদের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা নাই, এটা তারা নিজেরাই জানে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। দুটি, একটা হচ্ছে দর্শক প্রশ্ন, সেখানে যুক্ত করতে চাইবেন কিনা, সেই সাথে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে কি হতে যাচ্ছে, কতটুকু পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন যে সকল দলকে নিয়ে সেটি হতে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি প্রথমে দর্শকের প্রশ্নের উত্তর দিই। তিনি যে কারণে উদ্বেগ প্রকাশ করেছেন, এটা আমাদের উদ্বেগ। আমরা যে জুলাইটা করেছি, পরিবর্তনটা এনেছি, তার পেছনে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে অনেকগুলো পরিবর্তন আসবে, তার একটা পরিবর্তন হবে আমার পছন্দ অনুযায়ী কাউকে ধরে নিয়ে বিচার করব, কাউকে মুক্তি দিব, এটি হবে না। কিন্তু সেটি দেখা যাচ্ছে। আমি যে উদাহরণটা দিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে জুলাই হত্যাকাণ্ডের জন্য অমুক থানার কনস্টেবলকে, তমুক থানার সাব ইন্সপেক্টরকে বিচার করছেন, কিন্তু পুলিশের শীর্ষ পদে যিনি ছিলেন তার বিচারটা করছেন না। এর ভেতর থেকে অবশ্যই একটা প্রশ্ন। দ্বিতীয়ত, জুলাইয়ের হত্যাকাণ্ডের অনেকগুলো দায় তৎকালীন সরকার এড়াতে পারে না, এটি যেমন সত্য। একই সাথে এই বিচারকে করতে গিয়ে এক ধরনের বাণিজ্যিক অভিযোগ আছে, বিচার বিক্রি করা, কোটি টাকা চাওয়া, এই যে ঘটনাগুলো, তার সুরাহা হয়নি এবং এই কাজের ভেতর থেকে বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং সেটি দায় অন্তর্বর্তী সরকারের, তারা এই কাজটি করেছে। স্থানীয় সরকার নির্বাচন আসলে দলীয়ভাবে হবে না, এটি কোনো রাজনৈতিক ব্যানারে এটা হচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ এলো কি এলো না, এই প্রশ্নটি অবান্তর। যারা এই প্রশ্নটি তুলছেন বা এই বিষয়টি নিয়ে আসছেন, আপনার কাছে কি মনে হয় শামীম হায়দার পাটোয়ারী যখন বলছিলেন যে আমরা খুলনাতে গিয়েছিলাম কিন্তু আমাদের ওখানে সমাবেশ করতে দেওয়া হয়নি, বরিশালে গিয়েছিলাম, কিন্তু যদিও রাজনৈতিক ব্যানারে না করে, তারা প্রচারণাটা তো রাজনৈতিক ব্যানারই, এটা কোনোভাবে কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে যে সেই ব্যানারটা থাকবে না? এটি যদি করতে যায় তাহলে সংকটটা আরো ঘনীভূত হবে। সরকারের দায়িত্ব হলো স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আবার রাজনৈতিক হানাহানি যেন সেখানে ফেরত না যায়। মানুষ তার পছন্দ প্রার্থী, এবং যেহেতু রাজনৈতিক ব্যানারে নির্বাচনটা হবে না, ইন্ডিভিজুয়ালি নির্বাচন করবে, সেই কারণে সরকারের উচিত হবে মানুষ যাকে পছন্দ করবে তাকে যেন ভোট দেয়। আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কাউকে যদি বাদ দেওয়ার এক ধরনের পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে কোনো একটা জায়গায় দেখা গেল বিএনপির প্রতিদ্বন্দ্বী তিনি খুবই শক্তিশালী, তিনি জিতে যেতে পারেন, সেখানে আপনি ট্যাগ লাগিয়ে দিলেন যে তাকে অমুক বছর বিজয় দিবসের
মঞ্চে উঠেছিল আওয়ামী লীগের, সুতরাং সে আওয়ামী লীগের সহযোগী বা তার দোসর, সুতরাং তাকে আমি নির্বাচন করতে দেবো না। এই মনস্তত্ত্ব যদি আপনার মধ্যে থাকে তাহলে স্থানীয় সরকারটাকে আপনি ইফেক্টিভ করতে পারবেন। একদম, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীর আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।